বাংলাদেশ এখন এমন একটা দেশে পরিণত হয়েছে যে এখানে স্বর্ণ চুরি করতে আসা মেয়েরাও প্রেম বা বিবাহের প্রস্তাব পেয়ে যাচ্ছে। এই যে কয়দিন আগে পটুয়াখালীতে স্বর্ণ চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়েছিল এক মেয়ে। সবাই ভাবছিল এখন হয়তো স্বর্ণের দোকানদার তাকে থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দিবে, কিন্তু পটুয়াখালীর এই স্বর্ণ ব্যবসায়ী তাকে পুলিশে দেন নাই। তিনি সেই চোর মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়ে দিছে, আর সেই মেয়ে বিয়েতে রাজি হয়ে গেছে। মানুষ বলে প্রেম কখন কোথায় জন্ম নেয় কেউ জানে না, কিন্তু চুরি করতে গেলেও যে প্রেমের জন্ম হয় এখন শুধুমাত্র সিনেমাতেই দেখানো সম্ভব মনে হয়েছিল, কিন্তু সেই সিনেমাকে বাস্তবে রূপ দিয়েছে পটুয়াখালীর এই চোর স্বর্ণওয়ালার প্রেম কাহিনী। আপনারা নিশ্চয়ই আমাদের দেশের এই বিখ্যাত মডেলকে চিনেন। উনি হচ্ছেন আমাদের দেশের কমেডি অভিনেতা সিদ্দিকের সাবেক স্ত্রী, যাকে কোনোদিন কোনো ধরনের নাটক সিনেমায় অভিনয় করতে দেখা যায় না। তিনি নিজেকে অভিনেত্রী আর মডেল হিসেবে পরিচয় দিলেও এ পর্যন্ত তাকে কোথাও মডেলিং করতে দেখা যায়নি। তারপরেও তিনি এক বছরে মিনিমাম 50টারও বেশি অ্যাওয়ার্ড জিতেছেন। তবে এতগুলো অ্যাওয়ার্ড তিনি কেন জিতেছেন, কি কারণে জিতেছেন সেটা তিনিও জানেন না, আবার যারা এই অ্যাওয়ার্ড তাকে দিয়েছে তারাও জানে না। ফেসবুক থেকে পাওয়া তথ্য মতে নাটক সিনেমা না করা স্বঘোষিত মডেল কয়দিন আগে ইউরোপ ও দুবাই ট্যুরে গিয়েছিল এবং তিনি জানিয়েছিল তিনি বিজনেস ক্লাসে ভ্রমণ করছে। তার প্রতি ট্রিপের টিকিটের দাম $15,000, যা বাংলা টাকায় 17 লাখ টাকা। অনন্ত জলিল বলছিল অসম্ভবকে সম্ভব করাই অনন্তের কাজ। তার এই কথাটাই এখন পুরো বাংলাদেশ সিরিয়াসলি নিয়ে নিছে। এখন সবাই শুধু অসম্ভবকে সম্ভব করার কাজে লেগে গেছে। এজন্যই মানুষ বলে পৃথিবীর সকল বিনোদন শেষ হয়ে যাবে, কিন্তু বাংলাদেশের বিনোদন কোনো দিন শেষ হবে না। একসময় হয়তো দেখা যাবে পৃথিবীর আনাচে কানাচে থেকে মানুষ শুধুমাত্র বিনোদন নেওয়ার জন্য বাংলাদেশেই আসতেছে। এই ঘটনা দেখে মনে হচ্ছে মেয়ের স্বর্ণ চুরি করা তো শুধুমাত্র একটা বাহানা ছিল, আসল উদ্দেশ্য ছিল দোকানদারের মন চুরি করা। একদিক থেকে ভালোই হলো, চুরি করতে আসছিল অল্প সোনা, এখন সোনার মালিককেই পেয়ে গেল। একেই বলে আসল ভাগ্য। আর আমাদের ভাগ্য হচ্ছে কুত্তা ভাগ্য। ভালো কাজ করতে গেলেও অনেক সময় শুধু খারাপই হয়। আপার মিশন ফেইল্ড হইল, আপা কিন্তু একদিক থেকে পুরোটাই সাকসেসফুল। একটা চোরের কপালও আমাদের থেকে কতটা ভালো একবার চিন্তা করেছেন? এসব ভেবে জানি না কবে আমাদের দেশের সমাজের বেশিরভাগ মানুষ চুরি করতে নেমে যায়। তবে এই বিষয় নিয়ে মানুষ নানা ধরনের কথাই বলছে। কেউ বলছে এটাকে বলে হাবাস, ওই বেটা নিজেকেই কন্ট্রোল করতে পারে নাই, প্রেমের প্রস্তাব দিয়েছে আর মেয়ে দেখছে আর কোনো উপায় নাই তাই মেয়েও রাজি হয়ে গেছে। এটাকে কখনো প্রেম ভালোবাসা বলা যায় না। আবার কেউ বলছে পোলায় সারা জীবন যেন বউকে চুন্নি ডাকতে পারে সেই জন্য বিবাহটা করতেছে, না হলে করতো না। আবার কেউ কেউ বলতেছে যেদিন টাকা পয়সা গয়নাগাটি সব নিয়ে পালিয়ে যাবে সেই দিন বুঝবে বিয়ের প্রস্তাব এবং বিয়ের মজাটা কি। তবে যারা সারাদিন জ্ঞান জ্ঞান করো আর ডিপ্রেশনে ভুগো এবং ভাবো তোমাকে দিয়ে কি হবে, তোমার ভবিষ্যৎ কি, তোমরা এই কাজে নেমে পড়তে পারো। নতুন আইডিয়া কিন্তু আনলক হয়ে গেছে, ভাগ্য খুলে যেতে পারে যখন তখন। এখন আবার এই কাজ করতে গিয়ে কেউ মার খেয়ে জেলে গেলে আমার কোনো দোষ নাই, কারণ রিস্ক খায় তো ইস্ক খায়। রিস্ক না নিলে তো কেউ কখনো ব্যবসা করতে পারে না। সেখানে তুমি রিস্ক না নিলে চুরির চিন্তাই বা করবা কেমনে? এই ঘটনা দেখার পর আমার বন্ধু ভণ্ড মাহিত একটা সোনার দোকান দিতে চাচ্ছে। যদি কোনো মেয়ে এখানে চুরি করতে আসে, আমার বন্ধু মাহিও তাকে বিয়ে করে নিয়ে নিজের সিঙ্গেল জীবনের বেদনা দূর করবে। তবে আমারও মনে হচ্ছে সিঙ্গেল লাইফ থেকে মুক্তি পাওয়ার জন্য আজকাল স্বর্ণের দোকান দেওয়ার গুরুত্ব অপরিসীম। একদিকে চেহারার জন্য একটা এডুকেটেড ছেলে ওপারে চলে যাচ্ছে, অপরদিকে চেহারা সুন্দর হওয়ার জন্য একটা চোরও বিবাহের প্রস্তাব পাচ্ছে। এটাই দুনিয়া, এটাই বাস্তব। এই দুনিয়া সুন্দরের পিছনেই বেশি ঘুরে। পাকিস্তানে হার্নিয়া আমির থাকলে বাংলাদেশে আছে জান্নাত, কিন্তু কাছের জিনিস আমরা দেখি না। জ্ঞানী গুণীদের কদর আমরা করতে পারি না। দাঁড়ান ভাই, আগেই আমাকে গালাগালি কইরেন না। এই কথা আমি বলি নাই, স্বয়ং জান্নাতদের পেজ থেকেই সাজুগুজু করে ছবি তুলে ছেড়ে তারপর নিজেরাই এই কথা বলেছে। তবে এখন অনেকেই বলতে পারেন এই জান্নাত আবার কে? এটাকে তো আগে কখনো দেখিনি। যারা এখনো তাকে চিনতেছেন না তাদেরকে একটা ঘটনা সম্পর্কে বললে ঠিকই চিনতে পারবেন। চলেন আপনাদের আগে এই বাংলাদেশি গুলিস্তানি হানিয়া আমিরকে চিনতে সাহায্য করি। আপনারা হয়তো দেশে বিদেশে অনেক ধরনের ব্যবসায়ী দেখেছেন, বউ ব্যবসা, জামাই ব্যবসা, এমনকি পাগলামি ব্যবসাও দেখেছেন, কিন্তু আপনারা কি কখনো লিঙ্ক ব্যবসা দেখেছেন? ওনারাই হচ্ছেন বাংলাদেশের প্রথম লিঙ্ক ব্যবসায়ী, যারা কয়েক বছর আগে নিজের বিশেষ মুহূর্তের ভিডিওর লিঙ্ক দেশবাসীকে দেখিয়ে ভাইরাল হয়ে ব্যবসা করছে। আর রিসেন্ট টাইমে তার আরো কিছু ছবিতে দেখা গেছে তিনি দুবাইয়ের সবচেয়ে লাক্সারিয়াস শপিং মল এবং দুনিয়ার সব লাক্সারিয়াস ব্র্যান্ড থেকে শপিং করে বের হয়েছে। এই যে এত কিছু, এত টাকার শপিং, তিনি যেসব জিনিস ব্যবহার করেন সবগুলোই নাকি দামি প্রোডাক্ট। একটা
ব্যাগের দাম 4 থেকে 5 লাখ টাকা, আবার একটা আংটির দাম নাকি 15 লাখ টাকা। একটা শাড়ির দাম শুনলে অনেকের চোখ কপালে উঠে যাবে, যার কোনো নাটক সিনেমা ওটিটি কন্টেন্ট নাই, তারপরও তিনি এত ফুটানি আর দামি দামি প্রোডাক্ট ব্যবহার করে কেমনে? তাছাড়া তিনি নাটক সিনেমা ছাড়াও এত অ্যাওয়ার্ড পানি বা কিভাবে? ধরেই নিলাম তিনি একজন মডেল, একজন মডেলের ইনকামই বা কত হবে? তাই বলে কি তার এত লাক্সারিয়াস জীবন কাটানো সম্ভব হবে? এই প্রশ্ন কি মডেল আপাকে কেউ করে না? কয়েকদিন আগে পরিমণি 1 কোটি টাকা খরচ করে নাকি জন্মদিন পালন করছে, যেই জন্মদিন নিয়ে কত ধরনের সমালোচনা হলো আপনারা জানেনই। যেখানে নামি দামি নায়ক নায়িকা মডেল ও কন্টেন্ট ক্রিয়েটররা ইনভাইটেড ছিল, সেখানে নাকি 17টি আইফোন, 22টি স্বর্ণের চেইন, 20টি হীরার আংটি সহ নানা রকম দামি দামি গিফট উঠেছে। এতগুলো গিফটের সব গিফট নাকি দিয়েছে দেশের নামি দামি বড় বড় কোম্পানির মালিকরা। তাহলে একবার চিন্তা করে দেখেন, একজন বড় কোম্পানির মালিকের কি এমন প্রয়োজন পড়েছে যে পরিমণির জন্মদিনে এত দামি গিফট দিবে? না ভাই, পরিমণি তো তাদের কোনো ধরনের রিলেটিভও লাগে না, তারপরেও কেন এত দামি উপহার পাঠায় আপনারা কেউ জানেন? আসলে আমি জানি না, তাই জিজ্ঞেস করলাম আর কি। এসব কাণ্ড দেখার পর আমার বন্ধু ভণ্ড মাহি বলতেছে, আপনারা আসলে বুঝতে পারছেন না তাদের ইনকাম সোর্স কি। আমি আপনাদের বুঝিয়ে বলছি, তাদের মতো এমন সুন্দরী অ্যাওয়ার্ড জিতা মডেল না থাকলে বাংলাদেশের সব 5 স্টার হোটেল বন্ধ হয়ে যেত। বর্তমানে তাদের জন্যই এসব হোটেল মালিক বেঁচে আছে। তাদের অনেক দায়িত্ব এই ইন্ডাস্ট্রিতে। এই মডেলরা নাটক ও মডেলিং করে পায় 20-30 হাজার টাকা, আর 5 স্টার হোটেলে গিয়ে একটু খেলা দেখালেই পায় লাখ লাখ টাকা। এভাবেই যদি দিনের পর দিন হোটেলে গিয়ে বন্ধুত্ব হয়ে যায় বড়লোকদের সাথে, তাহলে জন্মদিনে গিফট তো পাঠাবেই, তাই না? তবে আপনারা অনেকেই বলেন যে ভাই, বর্তমান যুগ তো এআই এর যুগ, এআই তো সব জব টপ মার্কেট খেয়ে দিচ্ছে। এই যুগে কি এমন কোনো জব আছে যেটা এআই রিপ্লেস করতে পারবে না, যেটা বন্ধ হওয়ার সম্ভাবনা নাই? তাদেরকে বলছি, হ্যাঁ, এমন জব আছে যেটা এআই এর বাপেও রিপ্লেস করতে পারবে না। সেটা হলো পরিমণি ও সিদ্দিকের সাবেক স্ত্রী মারিয়া মিম যেই জব করে এত উপহার অ্যাওয়ার্ড পায়, বিদেশে ট্যুর দেয়, সেই জব এআই কোনোদিন রিপ্লেস করতে পারবে না। ভাইজান, তাসনিয়া ফারিন এটা কি গান বানিয়েছে? তার গান দেখে তো মনে হচ্ছে টেইলর সুইফটের ক্যারিয়ার এখানেই শেষ হতে চলেছে। তার উপর আবার শুনলাম বাংলা ট্রেইলার ফারিন নাকি আসল টেইলর সুইফটের অনুপ্রেরণায় গানকে সিরিয়াসলি নিয়ে নিছে। ভাই, এখন আপনারাই বলেন, এভাবে কি টেইলর সুইফটের মার্কেট খেয়ে দেওয়ার কোনো দরকার ছিল? এখন বেচারি কি করে খাবে? আসলে মানুষকে বেশি প্রশংসা করলে যে মাথায় উঠে নাচানাচি শুরু করে দেয়, আর বসতে দিলে যে শুইতে চায়, সেটাই প্রমাণ করলেন আমাদের দেশের ছোট পর্দার নায়িকা তাসনিয়া ফারিন। ও সরি, এখন তো তাকে ছোট পর্দার নায়িকাও বলা যাবে না, তিনি তো এখন বড় পর্দায় ডেবু করেছেন। তাছাড়াও আবার বাংলা ট্রেইলর সুইফট হয়েছেন। তিনি এর আগে ফেসবুকে এমনি গান গেয়ে গেয়ে ছাড়তো, সেই গান শুনে সবাই বাহবা দিত আর বলতো, আপু আপনি শিল্পী হয়ে যান। তারপর তো তিনি ইত্যাদিতে তাহসানের সাথে একটা গান গেয়ে প্রশংসা কুড়ালেন, সবাই তার গান শুনে খুব ভালো বলছিল। তার সেই প্রশংসাই এখন তাকে বাংলা টেইলর সুইফট বানিয়ে দিছে। এখন তিনি মন গলবে না টাইটেলে এমন একটা গান রিলিজ দিলেন, যেটা শুনে মানুষ আর টিকে থাকতে পারছে না। এই গান শুনে কেউ জ্ঞান হারাচ্ছে, আবার কেউ বমি করছে। এই লিঙ্ক ব্যবসার পর থেকে তাদেরকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তারা শুধুমাত্র লিঙ্ক ব্যবসায়ী নন, তারা দুইজন একাধারে বউ ব্যবসা, সেলুন ব্যবসা, আরো বেটিং ব্যবসাও করেছে। এভাবে লিঙ্ক ভাইরাল করার পর এখন অবশ্যই আপনারা দেশের সবচেয়ে বড় লিঙ্ক ব্যবসায়ীদের চিনতে পেরেছেন। সম্প্রতি তিনি তার পেজে ব্রাইডাল ফটোশুট করে নিজেকে হানিয়া আমিরের সাথে তুলনা করছে। এসব দেখে কেউ বলছে, কোথায় গুলিস্তানি আর কোথায় পাকিস্তানি, কোথায় রাজরানী আর কোথায় মেকআপ ও লিঙ্ক মারানি। আবার কেউ বলতেছে, হানিয়া আমিরকে মেকআপ ছাড়া এক পাশে রাখবো আর তোমাকে মেকআপ ছাড়া আরেক পাশে রাখবো, তখন দেখবো কাকে কেমন দেখা যায়। তখন তো আবার লজ্জা পাবা না? আমার বন্ধু ভণ্ড মাহি বলতেছে, দেশের নায়ক জয় চৌধুরী যদি রণবীর কাপুরের মতো হতে পারে, তাহলে জান্নাত কেন হানিয়া আমিরের মতো হতে পারবে না? জয়ের হিসেবে তিনিও হানিয়া আমিরের মতো। নিজে নিজে একটু সান্ত্বনা নিতে দেন ভাই। স্বাধীন দেশে কি তারা নিজেকেও সান্ত্বনা দিতে পারবে না নাকি? তবে আমি একটা জিনিস বুঝলাম না, এই দেশের মেয়েদের কেন গুলিস্তানি জিনিসকে পাকিস্তানি বলে চালাতে হবে? যেটা যেখানকার জিনিস সেখানকার বলে চালালেই তো হয়। কখনো এরা নিজেকে পাকিস্তানি বলে চালিয়ে দেয়, আবার কখনো এরা গুলিস্তানের ড্রেস এনে ক্রেতাদের কাছে পাকিস্তানি ড্রেস বলে চালিয়ে দেয়। এভাবে কি দেশের ছেলেদের পাকিস্তানি বলে গুলিস্তানি জিনিস ধরিয়ে দিয়ে ধোকা দেওয়াটা কি ঠিক হচ্ছে? এভাবে ধোকা না দিলেও তো পারে। এর আগে দেখছিলাম নিজেকে হানিয়া আমিরের মতো সুন্দরী দাবি করছিল আমাদের দেশের পাকনা শিশু শিল্পী লুবাবা। তিনি বলছিল আমাকে নাকি হানিয়া আমিরের মতো লাগে। আসলে
আসলেই সত্যি নাকি। তারপর তাকে যেই পরিমাণ ট্রল করছে মানুষ, তারপর থেকে আর কখনো নিজেকে হানিয়া দাবি করে নাই। এরপর দেখলাম দিশামণি এভাবে পাকিস্তানি বলে দাবি করছে। এটা কোনো কথা? এভাবে দেশি জিনিস পাকিস্তানি বলে দাবি করে দেশি ছেলেদের ঠকানোর চেষ্টায় মেতে উঠেছে নারী সমাজ। ভোক্তা অধিদপ্তরকে এগুলো দেখে না? এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য অনুরোধ জানায়। এরা আমাদের দেশের ভোলা ভালা ছেলেদের কাছে পাকিস্তানি বলে নিজেকে জাহির করছে, অথচ এদের পাকিস্তানি কেন, এদের কেউ গুলিস্তানিও ভাবে না। কারণ গুলিস্তানের জিনিসেরও বর্তমানে অনেক দাম আছে, কিন্তু এদেরও তাও নাই। বলি কি বোন, নিজেকে এভাবে পাকিস্তানি দাবি না করে যেমনটা আছো তেমনটাই থাকো। শুধু শুধু মানুষের গালি খেয়ে লাভ নেই। ভাই, আপনারা এই আপামনিকে চিনেন? উনি হচ্ছেন আমাদের সবচেয়ে স্টাইলিশ ফ্যাশন মডেল এবং নায়িকা, যিনি শখানেক মিউজিক ভিডিওতে নাচানাচি করেছেন, মাঝে মাঝে কিছু নাটকেও অভিনয় করেছেন। তিনি আমাদের দেশের এমন একজন মডেল, তাকে উঁচু কোথাও শুটিং এর জন্য নেওয়া হলে তাকে সেই স্থানে উঠাতেই শুটিং এর সময় চলে যায়। তবুও মানুষ তাকে দিয়ে শুটিং করান, কারণ একটাই, সেটা হলো তিনি ভালো দেখাতে পারেন। নাচের কথা বললাম আর কি। তার স্বামী আবার তাকে দেখিয়েই অনেক সময় অনেক ভিডিওতে ভিউ নিয়ে আসতেন। বউকে নেগেটিভ ভাবে ব্যবহার করেও যে ইনকাম করা যায়, সেটা দারুণ ভাবে প্রমাণ করেছিলেন আমাদের দেশের এই বউ ব্যবসায়ী ভাইজান। এছাড়াও আপামনিকে নিয়ে কথা বলতে হলে আপনার অনেক বেশি ফলোয়ার থাকতে হবে। তার চেয়ে বেশি পরিমাণ ফলোয়ার আপনার না থাকলে আপনি তার সমালোচনা করতে পারবেন না। আমার বেশি ফলোয়ার নেই, তাই ভয় লাগছে কিছু বলতে। এই আপামনি দেখলাম সেদিন শীতকাল চলে এসেছে বিধায় হুডির প্রমোশন করছে। তবে এই প্রমোশন দেখে আমি কনফিউশনে পড়ে গেছি, এটা আসলেই কি হুডির প্রমোশন ছিল নাকি অন্য কিছুর প্রমোশন ছিল। না মানে তিনি যেভাবে হুডির বদলে পশ্চাৎদেশ দেখালেন, তাতে মনে হলো এটা কোনো ধরনের হুডির প্রমোশন না, এটা ওইটারই প্রমোশন। আবার কেউ বমি করছে। এই গান একবারের বেশি যেই শুনছে সেই হাসপাতাল মুখী হচ্ছে। তবে কিছু ফেসবুকে পেজ রিভিউয়ার প্রশংসা করে বলছে, বাংলাদেশি কোনো মিউজিক ভিডিওতে এমন গ্র্যান্ড অ্যারেঞ্জমেন্ট দেখা যায় না। এই স্কেলটা নিয়ে আসার জন্য ফারিন একটা হাততালি পাবেন। তবে মন গলবে না দেখতে যতটা ভালো লেগেছে, শুনতে ততটা ভালো লাগেনি। সিরিয়াসলি ভাই, এমন গ্র্যান্ড অ্যারেঞ্জের জন্য যদি তিনি হাততালি পেতে পারেন, তাহলে টিকটকাররা কি দোষ করছে? তারাও তো ইদানিং গানের মধ্যে গ্র্যান্ড অ্যারেঞ্জমেন্ট করে, বাংলার টেইলর সুইফটের থেকে ভালোও করে। তখন তাহলে খারাপ বলেন কেন? তার এই গান দেখে আসলে আমার মনে হয়েছে একটু নোরা ফাতেহি, একটু নেহা কক্কর আর একটু টেইলর সুইফটের সংমিশ্রণে দেশের মানুষকে জ্বালানোর জন্য এই গান রিলিজ দিয়েছেন। তবে এসব গানের মধ্যে ইমরান কেন আসে আমি সেটাই বুঝি না। ইমরান আগে কত সুন্দর সুন্দর গান বানাতো, যেটা দেখলে মানুষের মনে গেঁথে যেত, আর এখন এসব সস্তা টিকটকার লেভেলের গান বানাচ্ছে। আমার বন্ধু ভণ্ড মাহিতো এই বাংলার টেইলর সুইফটের গান দেখে বলতেছে, এসব নায়িকা আসলে নাটকের সাইড ক্যারেক্টারের কাজিনের চরিত্রেই ঠিক ছিল। শুধু শুধু এদের নায়িকা বানানো উচিত হয় নাই। নায়িকা হয়েছে, এখন গায়িকা হয়ে মানুষদের অত্যাচার করতেছে। পৃথিবীর একমাত্র মেয়ে হয়তো এই বাংলার টেইলর সুইফট ফারিন, যিনি মন গলবে না কথা নাচতে নাচতে বলছে। আপনারাই বলেন, মন খারাপের সময় কে এভাবে নাচে আর বলে আর মন গলবে না? সাইবেরিয়ার তুষারপাতে সবুজ ফসল ফলবে না, তপ্ত কোনো ভর দুপুরে চাঁদ কখনো চলবে না, এটা কোনো গানের লিরিক্স হলো? এর চেয়ে তো মাঝে মাঝে দেখি টিকটকারদের গানের লিরিক্স ভালো থাকে। আসলে বাংলার টেইলর সুইফট নাকি ইত্যাদিতে গাওয়া গানটার মতোই আরো একটা গান আনতে চেয়েছিল, কিন্তু পরে মনে হলো নতুন কিছু করার, তাই এই চুল ছেঁড়া গান বানিয়েছে। এমন গান বানিয়ে আগে সমালোচিত হতেন নুসরাত ফারিয়া, এখন তার জায়গা পূরণ করছেন তাসনিয়া। আসলে মানুষের সুখে থাকলে ভূতে কিলায়, এজন্যই এই অবস্থা। তিনি গান রিলিজের আগে থেকেই যেই হারে মন গলবে না লিখে পোস্ট শুরু করছেন, তাতে মনে হচ্ছে দেশে আর কেউ কোনোদিন এমন গান বের করে না। সারাদিনই পোস্ট করে যাচ্ছে গান নিয়ে, অথচ কমেন্টে নেগেটিভ কমেন্টের শেষ নাই। এগুলা কি আসলে তিনি দেখে না নাকি? বাংলার টেইলর ফারিন আপা শোনেন, আপনি নায়িকাই ঠিক আছেন, এভাবে গায়িকা হইতে আইসেন না। দেশবাসীর নেগেটিভ কমেন্ট দেখতে দেখতে কান্না করে দিবেন আবার। আসলে যে মানুষের লজ্জা হয় না 9 বছরে, সেই মানুষের লজ্জা হয় না 90 বছরেও। এই আপামনির ক্ষেত্রেও এমনটাই হয়েছে। তার কমেন্ট বক্সে তো অনেক মেয়েই কমেন্ট করে লিখতেছে যে প্যান্টটা পরেছে সে, কিন্তু লজ্জা লাগতেছে আমার। আবার কেউ লিখছে, এমন জঘন্য পশ্চাৎ নিয়েই এত কনফিডেন্স, ছি। আবার কেউ কেউ লিখছে, হুডি দেখতে দিল নাকি বাটার বোন দেখতে দিল, কিছুই তো বুঝলাম না। এসব কমেন্ট দেখে আবার একে একে রিপ্লাইও করেছেন আমাদের আপামনি। তিনি এসব কমেন্ট হাইলাইট করে পোস্ট করে লিখেছেন, লজ্জা ও করে না আপনার এই 11 জন ফলোয়ার নিয়ে আমার সমালোচনা করতে? এই রিপ্লাইটা তাহলে এখন আপামনিকেই আমি দেই। আসলে তার এসব কমেন্ট করতে লজ্জা লাগে নাই। তার যে 10টা ফলোয়ার, তাতেও তার লজ্জা লাগে না। তার লজ্জা লাগে কোন জায়গায় জানেন? তার লজ্জা লাগে হুডি প্রমোশনের নামে বাটার বোন দেখাইতে। এছাড়াও আপু বলেছেন, এটা নাকি ওয়েস্টার্ন ট্রেন্ড, এগুলো নাকি আমরা বুঝবো না। ওকে ফাইন, ওয়েস্টার্ন ট্রেন্ড আমরা বুঝবো না, তাহলে সেখানকার ট্রেন্ড সেখানে গিয়েই দেখাও না। বাংলাদেশি ফলোয়ার নিয়ে বাংলাদেশে থেকে মানুষকে বাটার বোন দেখাতে আসছো কেন? লজ্জা
লজ্জা কি তোমার নাই? আবার বড় বড় গলায় কথা বলে চাচ্ছ। আপামনিকে দেখছিলাম আমাদের দেশের মডেল টাঙ্গিয়া জামান উদলা প্রতিযোগিতায় যখন ভোট চেয়ে সমালোচিত হচ্ছিল, তখন এই আপা তার পক্ষ নিয়ে ইয়া বড় রচনা লিখছিল আর লাইভ করছিল। আসলে কি বলবো, এদের লজ্জা শরম সব হয়তো হাগুর সাথেই বের হয়ে গেছে, সাথে ব্রেনটাও বের হয়ে গেছে। এখন তাই ব্রেনও নাই, চিন্তাও নাই। এসব দেখে আমার বন্ধু ভণ্ড মাহি বলতেছিল, মোবাইল কেনার সময় তো দোকানওয়ালাকে একটা টাকাও কম দেই নাই, তারপরও আমার সামনে এসব পোস্ট কেন আসে সেটাই তো বুঝি না। আপনারা যারা যেখানে সেখানে আবর্জনা ফেলে দুর্গন্ধ ছড়ান, তারা এক কাজ করবেন, আপনারা এসব বাটার বোন দেখানো আপাদের মুখে আবর্জনা ফেলবেন, পরিবেশ সুন্দর রাখবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।